চেষ্টা করি। আপনি যদি বেগম খালেদা জিয়ার আহ্বানটা দেখেন আপনি 17 বছর ওনার চেয়ে বেশি অত্যাচারিত কেউ হয়নি। আমরা তো আওয়ামী লীগের ভয়ে কি বলে কথা কম বলতাম, চেপে থাকতাম, বা একটা স্ট্যাটাস দিয়ে পরে আবার দুইটা স্ট্যাটাস দিয়ে ওটাকে থামাতে হতো, এরকম ভাবে আমরা চলেছি, রাইট? কিন্তু বেগম খালেদা জিয়া তো বোধহয় সবচেয়ে অত্যাচারিত মানুষ। আপনি দেখেন যে উনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে উনি যে আহ্বান জানিয়েছেন, সেখানে কি আহ্বান জানিয়েছেন? উনি আহ্বান জানিয়েছেন সবাইকে সংযত হতে। আমি মনে করি এটাই হচ্ছে ম্যাচিওর কাজ। কিন্তু পাশাপাশি যে মানুষ খুব জানাচ্ছে, আপনি পৃথিবীর অন্যান্য দেশে যত বড় বিপ্লব হয়েছে সেখানেও দেখবেন বিপ্লবের পরে কিন্তু এই ধরনের উত্তেজনাগুলো থাকে। বিপ্লবের পরে কিন্তু আপনি আশা করতে পারেন না যে একটা সাধারণ স্বাভাবিক দিন যেরকম হয়, বড় অভ্যুত্থান পরবর্তী দিন একই রকম হবে, তা না, রাইট? আচ্ছা, এখন হাসিনা পালিয়ে যাওয়ার পরে আপনি কি আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা দেখেছেন? না, দেখি। আপনি তাদের মধ্যে কোনো আপনি কি বিশ্বাস করেন যে তারা মনে করে? আমি তো আওয়ামী লীগই দেখি না। আওয়ামী লীগ বলতে আমি আওয়ামী লীগ নাই তো, মানে আওয়ামী লীগ বলতে তো একটা সোশ্যাল মিডিয়াতে একটা জন বা একটা কুজন তারা কিছু একটা দাবি করলে তো তাদেরকে তো আর দেখে, মানে আমি আর তারা আমার গণনায় নাই। হ্যাঁ, অনলাইনে আছে। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনি এত বড় অপরাধ করেছেন, ভারতে বসে বসে হুমকি দিচ্ছেন 287 জনকে খুন করা হবে, মানে তাদেরকে দেখে নেবো, একজন মারলো যা, 287 জন মারলো তা, তাকে কি আপনি সুস্থ মানুষ মনে করেন? এটা সুস্থ মানুষের লক্ষণ না। এখন আপনি যখন এই উস্কানিগুলো দিতে থাকবেন, তখন কিন্তু আপনাকে আবার মনে রাখতে হবে, একটা বড় অভ্যুত্থানের পরে মানুষের মধ্যে কিন্তু উত্তেজনা অনেক বেশি থাকে। এটা স্বাভাবিক হতে সময় লাগে, এবং এই সময়টা তো আমরা পাইনি, বরং আমরা উস্কানি পেয়েছি। এখন দেখেন দ্বিতীয় আরেকটা প্রসঙ্গ, হাসিনা ভারতে পালিয়ে আছে। আপনি এই যে 1400 মানুষকে খুন করেছে, শত শত মানুষকে গুম করেছে 15 বছরে, বিনা বিচারে হত্যা করেছে, নির্যাতন করেছে, এগুলোর বিচার তো হতে হবে। এখন এগুলোর বিচার হওয়ার আগে, এই ট্রায়াল ফেস করে আসার আগে, যখন আপনি এই হুমকি ধামকি গুলো দিতে থাকেন, তখন কি আপনি আসলে মানুষের ক্ষোভ বাড়ানোর কাজ করছেন না কমানোর কাজ করছেন? এটা একটা প্রসঙ্গ। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে ভাঙচুর এবং বা কোথাও কোথাও প্রথম দিকে যে আইন শৃঙ্খলার একটা অবনতি ছিল, এটার আমি আরেকটা কনটেক্সট আপনাদেরকে দেখতে বলবো। সেটা হচ্ছে এই যে দেশে পুলিশ কি ছিল কতদিন? আমরা তো দেশে, আমার ধারণা 15-20 দিন দেশে পুলিশ বলে কিছু দেখিনি আমরা। মানুষ নিজেরাই নিজেদের পুলিশিং করেছে, রাইট? এখন একটা পুলিশ বাহিনীকে আপনি সম্পূর্ণ দলীয়করণ করেছেন। এই বাহিনীটাকে সত্যিকার অর্থে একটা কাজের বাহিনীতে পরিণত করতে আরো 10 বছর লাগবে। টেক ইট ফ্রম মি। আমি আসছি তো এখন আপনি যখন এরকম অবস্থা থাকে একটা দেশে, যেখানে পুলিশ বাহিনী কার্যত ডিসফাংশনাল, আমি মনে করি আমরা ইতিহাসের ওয়ার্স্ট অফ দ্য টাইমে সরকার পরিচালনার দায়িত্বে এসেছি। এখানে এসে আপনি সবকিছু কপি বুক পাবেন না, ইটস নট পসিবল, কারণ আপনার পুলিশ বাহিনী ইজ নট ফাংশনিং। আপনার ব্যুরোক্রেসিতে 17 বছর আপনি কি ব্লাড ঢুকিয়েছেন, এটাকে ফাংশনাল করতে ইট টেকস টাইম। ফলে এই কনটেক্সটে যদি আপনি জিনিসগুলো ভাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সবকিছু কপি বুক স্বাভাবিক আশা না করাটাই ভালো। তবে গিভেন দ্য কনটেক্সট যে আমরা একটা ধ্বংসযজ্ঞ থেকে এসেছি এবং একটা ব্রোকেন ব্যুরোক্রেসি, ব্রোকেন পুলিশ সিস্টেমের মধ্যে থেকে আমরা যে জায়গায় এসেছি, আমি মনে করি উই হ্যাভ ডান গুড এনাফ। ওকে, আমার আসলে দুইটা জিনিসের মধ্যে আপনি একটু, মানে আমরা অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাই, এটাতে আটকে থাকতে চাই না। শুধু এটা বলা যে পুলিশ বাহিনীকে দলীয় করা হয়েছিল না সরকারি করা হয়েছিল, সেটা অনেক প্রশ্ন। পুলিশ বাহিনী আসলে সরকারি বাহিনী, মানে হাসিনা সরকারের বাহিনী ছিল, এখন ডক্টর ইউনূস সরকারের বা ফারুকি সরকারের বাহিনী হবে, তাতে অসুবিধার কোথায়? এটা তো আওয়ামী লীগ করে নাই, কিন্তু তারা হয় নাই। কিন্তু আমরা 32 নম্বরের বাড়িটা ভাঙতে দেখছি, কিন্তু আসলে পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণে এসে যাওয়ার পরে আপনি যেটা বলছেন সেইটা কনটেক্সট ছিল। ওইখান থেকে হুমকি দামকি হাসিনা কি বলে টলে না বলে আমি জানি না, এটা এআই দেয়া বলে না নিজেই বলে তাও আমি জানি না। এইটার পরে এটা হয়েছে, তাও এটা নিয়ে আপনি একটা মন্তব্য করতেন। কিন্তু সঞ্জিদা খাতুনের মৃত্যুতে ফারুকি ভাই একটা লাইন লিখবেন না কেন? আচ্ছা, এটা একটা আমি জানি না, এটা অনেকগুলো রকমের উত্তর হতে পারে, রাইট? আচ্ছা, হ্যাঁ। প্রথম কথা হচ্ছে যে সঞ্জিদা খাতুন এবং ছায়ানটের কথা যদি বলি, আপনি যদি দেখতেন যে এবারের নতুন বছরের আয়োজনে আমরা ছায়ানটকে আমন্ত্রণ জানাইনি, তাহলে আপনি বলতে পারতেন যে আমরা পার্টিজান আচরণ করছি। আপনার অবগতির জন্য জানাই, এই প্রথমবার বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় নতুন বছর প্রস্তুতি সভায় যাদেরকে ছায়ানট এবং এই একটা বিশেষ গ্রুপ চিরকাল অপসংস্কৃতি বলেছে, সেই বাংলাদেশ বাম্বা মানে মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন, তারা উপস্থিত ছিল।
ছায়ানট উপস্থিত ছিল, সাইমন শিল্প উপস্থিত নাকি তো ছিল, ফারুক ভাই- সুরের ধারা ছিল, আমি শেষ করি, সুরের ধারা ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংস্কৃতিক সম্পাদক ছিল, হ্যাঁ। আরেকটা সভাতে বাংলাদেশ জামাত ইসলামের সাংস্কৃতিক সম্পাদক ছিল, এনসিপির যুগ্ম সচিব ছিল। আমরা কিন্তু একটা অল ইনক্লুসিভ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর সদস্যরা ছিল আয়োজনের দিকে আমরা গেছি। তার অর্থ কি? অর্থ হচ্ছে এই যে আমরা কোনো মানুষকে বা কোনো সংগঠনকে আদারাইজেশন করছি না। এখন আপনার একটা পার্টিকুলার কোশ্চেন কি, যে সংস্কৃতি মন্ত্রণালয় সঞ্জিতা খাতুনের মৃত্যুর পরে কেন বিবৃতি দিল না? সংস্কৃতি মন্ত্রণালয়কে আসলে সবার ক্ষেত্রে বিবৃতি দেয় আমি ঠিক জানি না। এখন আপনার কাছে মনে হতে পারে আমি বিবৃতি কেন দেইনি, এটাকে কেন আমি অতটা গুরুত্বপূর্ণ ভাবিনি। না না Maybe না না, এটা আপনার চয়েস, এটা আপনার চয়েস, আপনি এটা বলতেই পারেন, কিন্তু আপনি মানে আপনার জব আমি পেয়েছি, আপনি শুধু এটা বলেন তো, আপনি কি ছায়ানটকে আওয়ামী লীগের সংগঠন মনে করেন? কিন্তু আমি কিন্তু দেখছি যে বিগত সরকারের সময় ছায়ানটও আসলে মানে সাংঘাতিকভাবে আপনি তো জানেন ছায়ানটের পাশাপাশি পাল্টাপাল্টি আরেকটা সংস্থা করার চেষ্টা করছিল আওয়ামী লীগ, তাকে 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 ছায়ানট আওয়ামী লীগের কিনা আমি সেটা বলছি না। আপনি বলছেন যে আমি বলতে পার্টিজান চাচ্ছি- হলে ছায়ানটকে ডাকতেন না, সেই জন্য বলতেছি। হ্যাঁ, আমি তো তাদের প্রতি তো আমাদের কোনো ইয়ে নেই, ক্ষোভ নেই, কিন্তু হ্যাঁ। কিন্তু পাশাপাশি এটাও আমাদের ভুলে গেলে চলবে না কনটেক্সটটা। জি। বাংলাদেশের সংস্কৃতিতে বিভাজন তৈরির ক্ষেত্রে আমাদের বড় ভাইয়েরা যারা বা বোনেরা যারা এই শুদ্ধ সংস্কৃতি অশুদ্ধ সংস্কৃতি, হ্যাঁ, ছায়ানট শুদ্ধ সংস্কৃতি, বাকি সব অশুদ্ধ সংস্কৃতি। ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা আমার বড় ভাই ওয়াহিদুল, উনি কলাম লিখেছেন ব্যান্ড সঙ্গীতকে অপসংস্কৃতি বলে। এই বিভাজনগুলো কিন্তু সংস্কৃতি ওনারা চালু করেছিলেন। ফলে আমি যে শুরুতে বলছিলাম এই যে ফিল্টার এবং লেন্স বানানো হয়েছে, যে লেন্সগুলো হেজিমনিক কালচারের বাইরে যা কিছু আছে তা সবই অশুদ্ধ। আমি একদমই আপনার সাথে দ্বিমত করতেছি না, কিন্তু আমার কি হয়েছে, আমি